নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ফিরহাদ হাকিমের ওয়ার্ডে পিপিপি মডেল তৈরি হচ্ছে পুরসভা নার্সিং এবং প্যারামেডিক্যাল ট্রেনিং স্কুল। কলকাতা শহরের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিবর্তে এবার নিজেদের প্রশিক্ষিত কর্মী চাইছে পুরসভা। তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চালু করা হচ্ছে নার্সিং ও প্যারামেডিক্যাল ট্রেনিং স্কুল। প্রথম দফায় চালু হবে নার্সিং ট্রেনিং স্কুল এবং দ্বিতীয় দফায় প্যারামেডিক্যাল ট্রেনিং স্কুল হবে। মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড চেতলার সবজি বাগানে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গড়ে উঠবে এই ট্রেনিং স্কুল। প্রথম পর্যায়ে নার্সিং ট্রেনিং স্কুল চালু করা হবে, যেখানে 60টি আসন থাকবে। এর মধ্যে 20টি আসন কলকাতা পুরসভার জন্য সংরক্ষিত, বাকি 40টি আসনে ভর্তি নেবে বেসরকারি সংস্থা। পুরসভার সংরক্ষিত 20 আসনে শহরের আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পুরসভার সংরক্ষিত আসনে সুযোগ পাওয়া পড়ুয়াদের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে কলকাতা পুরসভা। থাকা ও খাওয়ার খরচ বহন করতে হবে নিজেদেরকেই। অন্যদিকে বেসরকারি যে 40টি আসনে ভর্তি নেবে সেই পড়ুয়াদের জন্য ফি নির্ধারণ করবে কলকাতা পুরসভা। ফলে বেসরকারি নার্সিং কলেজের মতন মোটা টাকা খরচ করতে হবে না। নার্সিং ট্রেনিং স্কুল চালুর পর দ্বিতীয় ধাপে চালু হবে প্যারামেডিক্যাল ট্রেনিং স্কুল। এই স্কুলেও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ হবে এবং টেন্ডারের মাধ্যমে কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। এখানে মূলত 3টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে: ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। প্রতিটি বিভাগে 40টি করে মোট 120টি আসন থাকবে। এই প্রশিক্ষণ কেন্দ্রেও কলকাতা পুরসভার জন্য 40টি আসন সংরক্ষিত থাকবে, যেখানে শহরের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন। তাদের পড়ার খরচ বহন করবে পুরসভা, বাকিদেরও ফি নির্ধারণ করবে পুরসভার কর্তৃপক্ষ। পুরসভার এই উদ্যোগ নিঃসন্দেহে শহরের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। এই পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে কলকাতা পুরসভা আরও বেশি সংখ্যায় স্বাস্থ্যকেন্দ্র ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার বিষয়ে ভাবতে পারে। তবে আপাতত নজর থাকবে নার্সিং ও প্যারামেডিক্যাল ট্রেনিং স্কুল কতটা সফল হয় তার দিকে। হাই নিউজ নেটওয়ার্ক। ভাঙড়ে কনস্টেবলকে রাস্তায় ফেলে চর, কিল, ঘুষি ছিনিয়ে নেওয়া হলো অভিযুক্তকে। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়। ফের আক্রান্ত পুলিশ। এবারে ভাঙড়ের পোলের হাটে জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার খেতে হলো পুলিশকে। সুশান্ত ঘোষ নামে এক কনস্টেবলকে রাস্তায় ফেলে চর, কিল, ঘুষি মারার অভিযোগ উঠল। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের পোলের হাটের নাটাপুকুরের জমি নিয়ে বিবাদ থেকে সংঘর্ষে জড়ায় রশিদ মোল্লা, নাসিরউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 2 অভিযুক্তকে আটক করে। তাদের গাড়িতে তোলার সময় একাংশ গ্রামবাসী পুলিশের ওপরেই হামলা চালায় বলে অভিযোগ। কিল, চর, ঘুষি খেতে হয় কলকাতা পুলিশের কনস্টেবলকে। সেই সুযোগেই এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসী। এমনকি পুলিশের গাড়ি ভাঙচুরেরও হুমকি দেওয়া হয়। পরে আরও বাহিনী পৌঁছে পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। 2জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ। বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হরিনাম সংকীর্তনের গোলমাল থামাতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত হয়েছিল পুলিশ। তার আগে হুগলির পান্ডুয়ায় আক্রান্ত হয়েছিল পুলিশ। আর অব্যাহতির পর বীরভূমে 3বার আক্রান্ত হয়েছে পুলিশ। এবার ভাঙড়েও আক্রান্ত হলো কলকাতা পুলিশ। ওয়াকিবহলের মতে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। একাংশ গ্রামবাসীর মধ্যে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, যা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। হাই নিউজ নেটওয়ার্ক। স্ত্রীকে বেধড়ক মার মদ্যপের, বাঁচাতে যেতেই শ্যালকের কানে কামড় জামাইবাবুর। স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। আক্রান্তের ভাই প্রতিবাদ করতেই ভয়ঙ্কর কাণ্ড। শ্যালকের কানে কামড় বসালেন গুণধর জামাইবাবু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে সোনারপুরের আনন্দপল্লীর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন। স্ত্রী সুস্মিতাকে নিয়ে থাকতেন তিনি। পাশেই থাকতেন সুস্মিতার ভাই রাজা। অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন অভিযুক্ত যুবক। মদ্যপ অবস্থায় নিত্য স্ত্রীর ওপর অত্যাচার করতেন সৌরভ। একাধিকবার বুঝেও কোনো লাভ হয়নি। শুক্রবার রাতে অশান্তির চরমে ওঠে। স্ত্রীকে সৌরভ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দিদির কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান সৌরভ। অভিযোগ, এরপর সৌরভের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রাজা। এক পর্যায়ে রাগে শ্যালকের কানে কামড় বসায় সৌরভ। এখানেই শেষ নয়, তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও বেপাত্তা অভিযুক্ত সৌরভের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবারের সদস্যরা। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে চালকের অভাব, অথচ বেড়ে চলেছে একের পর এক মেট্রো রুট পরিষেবা। এই পরিষেবা দিতে গিয়ে সম্প্রতি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দিল মেট্রো কর্তৃপক্ষ, আর সেই সিদ্ধান্ত থেকেই পিছু হটল মেট্রো কর্তৃপক্ষ। চালকের অভাব, অথচ বেড়ে চলেছে একের পর এক মেট্রো রুট। তাই পরিষেবা দিতে সম্প্রতি বেসরকারি সংস্থার মাধ্যমে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। বলা হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বেসরকারি সংস্থার মাধ্যমে 5 বছরের মেয়াদে ট্রেন অপারেটর নিয়োগ হবে। আর এই মর্মে টেন্ডার ডেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়, যা নিয়ে শোরগোল শুরু হয় মেট্রোর অন্দরে। বিভিন্ন সংগঠনও প্রতিবাদ করে, আর তারপরই সিদ্ধান্ত থেকে পিছু হটল মেট্রো কর্তৃপক্ষ। বিজ্ঞাপন দিয়ে জানানো হলো এই অপারেটর নিয়োগের টেন্ডার প্রত্যাহার করা হয়েছে। কলকাতা মেট্রোয় ক্রমশ বাড়ছে চালকের সংকট। চলতি মাসের শেষে অন্তত 13 জন মোটরম্যান বা মেট্রো চালকের অবসর নেওয়ার কথা রয়েছে। আর এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোয় উত্তর দক্ষিণ, ইস্ট ওয়েস্ট, জোকা মাঝেরহাট এবং নিউ গড়িয়া রুবিপথে পরিষেবা চালু রয়েছে। এছাড়াও পরিষেবা শুরু হতে পারে নোয়াপাড়া বিমানবন্দর পথে। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পথও চলতি বছরেই জুড়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত পথে মেট্রো ছুটবে। সংশ্লিষ্ট পথগুলিতে মেট্রো চলাচল শুরু হলে চালকের চাহিদা আরও বাড়বে, কিন্তু আকাল চালকেরই। দক্ষিণ পূর্ব রেল থেকে 25 জন চালককে আনতে পেরেছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত তাদের প্রশিক্ষণ চলছে। মেট্রো কর্তৃপক্ষের অবশ্য দাবি, নতুন রুটগুলোয় রেডিও সংকেত নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থায় চালকের ভূমিকা গৌণ হবে। আর এই ব্যবস্থায় ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় প্রযুক্তিতে। ফলে চালকের সেই অর্থে দায়িত্ব থাকবে না। চালকের পরিবর্তে তারা ভবিষ্যতে ট্রেন অপারেটর কাম স্টেশন কন্ট্রোলার পদে কর্মী নিয়োগ করতে চান। এই পরিস্থিতিতেই বেসরকারি সংস্থার মাধ্যমে পাওয়া চুক্তিভিত্তিক ট্রেন অপারেটরদের দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো চালানোর কথা ভাবা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তায় বেরোলে তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে কিছুটা রাস্তার শরবতের দোকানেই ভিড় করেন মানুষজন, কিন্তু এই শরবতেই আপনার শরীরে বিপদ ডেকে আনছে না তো? শরবতের বরফে টাইফয়েডের জীবাণু। চৈত্রের চাঁদিফাটা গরমে তাই খাচ্ছে সকলে। বসন্তের তাপমাত্রা 40 ছুঁই। তীব্র গরমে একটু শান্তির আশায় গলা ভিজাতে রাস্তায় শরবতের দোকানে উপচে পড়ে ভিড়। কিন্তু এই শরবত আপনার শরীরে বিপদ ডেকে আনছে না তো? শরবতের আড়ালে পেটে কি ঢুকছে, কি ব্যবহার হচ্ছে রাস্তার শরবতের দোকানে? তাই দেখতে এসপ্ল্যানেড নিউ মার্কেট চত্বরে অভিযান চালালো কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগ। 17 মার্চের সেই অভিযান শেষে একাধিক শরবত বিক্রেতা স্টল থেকে পাওয়া গিয়েছে খাওয়ার অযোগ্য বাণিজ্যিক বরফ। কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর তরুণ সাপুই জানিয়েছেন, যে সমস্ত দোকানে বাণিজ্যিক বরফ পাওয়া গিয়েছে তা নষ্ট করে দিয়েছে কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মীরা। আখের রস থেকে ফলের শরবতের দোকান, শহরের একাধিক শরবতের দোকানে লুকিয়ে চুরিয়ে ব্যবহার হচ্ছে সহজলভ্য ইন্ডাস্ট্রিয়াল আইস বা বাণিজ্যিক বরফ। এই ইন্ডাস্ট্রিয়াল আইস আদতে মাছ মাংস সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর সেই বরফই ব্যবহার করা হচ্ছে খাবারে। কেন বাড়ছে এই বরফের ব্যবহার? শরবতের দোকানের বিক্রেতাদের কথায়, পানের অযোগ্য জল দিয়ে তৈরি হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল আইসের দাম অনেকটাই কম। মোটে 200 টাকা খরচ করলেই পাওয়া যায় একটা গোটা বরফের চাই, আর তা থেকে 500 থেকে 550 গ্লাস শরবত বানাতে পারেন বিক্রেতারা। কলকাতা পৌরসভার সূত্রে খবর, গোটা গ্রীষ্মকাল জুড়েই শহরে অভিযান চালাবে পৌরসভা। আর এই বরফের ব্যবহার বাড়ায় চিকিৎসকদের কপালেও ভাঁজ। চিকিৎসকদের কথায়, যে জলে এই বাণিজ্যিক বরফ তৈরি হয় তা আদৌ পানির যোগ্য নয়। স্বাভাবিকভাবেই শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর এই বরফ। বিশেষ করে শিশুদের শরীরে এর প্রভাব মারাত্মক। এদিকে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় এইসব শরবতের স্টলে সবথেকে বেশি। সূত্রের খবর, কলকাতা পৌরসভার অভিযানে হাতে গোনা কয়েকটি দোকান খাওয়ার যোগ্য বরফ দেখাতে পেরেছে। অধিকাংশই বরফ মাছ সংরক্ষণের, কিছুতে ঠিকঠিক করছে ধুলো। প্রত্যেকটি দোকানকে আরও সতর্ক হয়ে ব্যবসা করতে বলেছেন পৌরসভার আধিকারিকেরা। শুধুমাত্র পানের অযোগ্য জল
রোদে তৈরি হচ্ছে তাই তো নয়, এমনভাবে এইসব বরফ দোকানে আনা হয় তা অত্যন্ত অস্বাস্থ্যকর। স্বাভাবিকভাবেই জীবাণু ঠিক করে তাতে। এই ধরনের শরবতের বরফ পেটে গেলে জলবাহিত রোগ টাইফয়েড হবার সম্ভাবনা প্রবল। হতে পারে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। বরফের পাশাপাশি শরবতের দোকানে কৃত্রিম রং নিয়েও সতর্ক থাকতে বলেছেন শিশু রোগ বিশেষজ্ঞ। কৃত্রিম এই রঙগুলি থেকেই ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএলে 9 দিন কলকাতায় যান নিয়ন্ত্রণ। কোন সময় কোন কোন রাস্তা বন্ধ থাকবে, বিকল্প পথ কি, বিশদে জানালো পুলিশ। আইপিএল চলাকালীন কলকাতায় ইডেন গার্ডেন্সের আশেপাশের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। গত 17 মার্চ বিবৃতি দিয়ে যান নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার মানোজ বর্মা। বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হবে, কিছু রাস্তায় কেবল মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। অনেক রাস্তায় পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে দিনের বেশ খানিকটা সময় ধরে। এই পরিস্থিতিতে কোন দিকে যাত্রীর বিকল্প রাস্তা কোনটি তাও বলে দেওয়া হয়েছে। ইডেনে মোট 9টি ম্যাচ খেলার কথা আছে কেকেআরের। সেগুলি যথাক্রমে 22 মার্চ, 3রা এপ্রিল, 6 এপ্রিল, 21 এপ্রিল, 26 এপ্রিল, 4 মে, 7 মে, 23 মে এবং 25 মে। এর মধ্যে 6 এপ্রিল এবং 4 মে খেলা শুরু হওয়ার কথা বিকেল 3:30 থেকে। বাকি দিনগুলিতে সন্ধ্যে 7:30 থেকে খেলা শুরু হবে। উল্লেখ্য, 6 এপ্রিল কলকাতা বনাম লখনৌয়ের ম্যাচটি ইডেনে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই দিন রামনবমী থাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা হতে পারে বলেই বাংলার ক্রিকেট বোর্ডকে জানিয়েছে কলকাতা পুলিশ। তাই সেই ম্যাচ সরে গিয়েছে গৌহাটিতে। কলকাতা পুলিশ জানিয়েছে, ইডেন গার্ডেন্স বা কলকাতা ময়দান সংলগ্ন এলাকায় যত রাস্তা আছে নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার আগে সেই সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যায় খেলা থাকলে ওই রাস্তাগুলিকে বিকেল 4টে থেকে রাত 1টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিকেলে খেলা থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রয়োজনে এই সময় আরও বৃদ্ধি করা হতে পারে। যে সমস্ত গাড়ি হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড কিংবা সেন্ট জর্জেস রোড ধরে পোস্তা মার্কেটের দিকে যাবে, শুধু সেগুলোকেই আটকানো হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে ইডেনের কাছাকাছি রাস্তায় এই ধরনের কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না। ম্যাচের দিনগুলিতে মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তায়। এর মধ্যে রয়েছে ডিএল খান রোড, ক্যাথিড্রাল রোডের মাঝের এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন। সন্ধ্যায় খেলা থাকলে বিকেল 4টে থেকে রাত 1টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠপাল সরণি। কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে না। বিকেলে খেলা থাকলে রাস্তাগুলি বন্ধ থাকবে 12টা থেকে রাত 9টা পর্যন্ত। হাইকোর্টের দিকে যে সমস্ত গাড়ি যাবে সেগুলিকে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। গোষ্ঠপাল সরণি, ক্ষুদিরাম বোস রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরু নানক সরণি এবং ডাফরিন রোডে খেলা চলাকালীন সময় কোনো গাড়ি দাঁড় করানো যাবে না। খেলার দিন নির্ধারিত সময় অন্যান্য গাড়িগুলিও বিভিন্ন বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণ কলকাতার দিক থেকে বিবাদীবাগের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আর অ্যাভিনিউ বা জওহরলাল নেহরু রোড, বেন্টিং স্ট্রিট দিয়ে। একইভাবে উত্তর এবং পূর্ব কলকাতার গাড়িগুলোকে ঘোরানো হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন হয়ে। এছাড়াও এসএন ব্যানার্জি রোড দিয়ে আর অ্যাভিনিউ এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট দিয়ে গাড়ি ঘোরানো হবে। বাইক আরোহীদের খেলার দিনগুলোতে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস রোড, স্ট্যান্ড রোড, এসএন ব্যানার্জি রোড, আর অ্যাভিনিউ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকের গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড ক্রসিং এবং মেও রোড ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ইডেন গার্ডেন্সের ধারে কাছে খেলার দিন কোনো ট্যাক্সি বা বাস বা অন্যান্য গাড়ি পার্ক করা যাবে না। ব্যান্ডস্ট্যান্ড এবং অকল্যান্ড রোডে যে বাস স্ট্যান্ড রয়েছে সেগুলি খেলার দিনে কিরণ শঙ্কর রয় রোড, এসপ্ল্যানেড রো ইস্ট এবং সেন্ট্রাল বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।